নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুগণ। আজকে রবিবার, আজকে সন্ধ্যায় একটু অন্যরকমভাবে কাটানো আপনাদের সঙ্গে, একটু আড্ডা, একটু পুজোর কথা, একটু কেনাকাটার কথা, আবার তার মাঝে কেমন আছেন সেটাও একটু জেনে নেওয়া। তো সুতরাং সব রকম মিলিয়ে রবিবারের সন্ধ্যাটা একটু অন্যরকমভাবেই কাটাই। শুধু ওই ডাক্তারবাবু ওই কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, গ্যাস অম্বল হয়েছে, আর ভাল লাগে না। রবিবারটা একটু অন্যরকমভাবেই হোক, ঠিক? তো যাই হোক, তো সেই জন্যই আপনারা আজকে লাইভে চলে আসতে পারেন 8272940706-এ। তবে আমরা তার আগে একটু আলোচনা পর্ব সেরে নেব, তারপরেই আমরা অনুষ্ঠানের মধ্যে যাব। তো পুজোর মাস চলছে, চারদিকে বেশ একটা হই হই ব্যাপার। বৃষ্টি হলেও বিকেলবেলা কিন্তু কেনাকাটা বন্ধ নেই, তাই অনেকে সকাল থেকেই শুরু করে দিচ্ছে। আজকে রবিবার মানে অনেকের বাড়ির কেনাকাটা হয়ে গেছে কিন্তু, তাই না? কারণ বৃষ্টি হয়েছে সারাদিন ধরেই, এক পশলা করে। পুজোতেও কিন্তু এটা হবে। আপনি ভাববেন না যে শুধু দারুণ দারুণ জামা কাপড় পরবো আর বেশ ঝকমকি সেজে বাইরে বেরিয়ে পড়বো, সঙ্গে কিন্তু বড় ছাতা নাহলে রেনকোটটাও কিনবেন। হ্যাঁ, নাহলে দামি শাড়ি জামা কাপড়টা নষ্ট হয়ে যাবে যে। তো সেই জন্যই এবারে মা আসছেও বৃষ্টি নিয়ে, যাচ্ছেও ঝড় বৃষ্টি নিয়ে। তো সুতরাং দুটোতেই থাকবে, আগমনে আর গমনে দুটোতেই। তাই সেই জন্যে মানে ছোটোবেলা থেকে শুনে এসেছি, যা হবেই যে আমি কিছু জানি না, কারণ আবহাওয়া দপ্তর কখনো কখনো হয়, কখনো কখনো হয় না, সেদিকে তো আমরা ঠিকঠাক বলতে পারি না। তবে সাধারণভাবে যেটা মেজরিটি বছরে দেখা গেছে যে এটা হওয়ার সম্ভাবনা আছে। তা সেই জন্যই মহালয়া মাস চলছে, তো আর কটা দিন বাদই দেখব আগমনীর, ঠিক? তো সুতরাং এক অন্য ধরনের পূজা কাটবে। আমরা খুব অবাক হয়ে যাই যে মানুষ কত রকমভাবে আমাদের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাই না? এই পরিস্থিতি মানুষকে নানান ধরনে বদলে দিতে পারে। ঠিক, আজকে ফার্স্ট কল দেখেন একটু। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন। বলছি ডাক্তারবাবু, আমি যেইগুলো আমি আপনাকে সব পাঠালাম। কি পাঠালেন? হ্যাঁ, কি পাঠালেন? কি কে আপনি? কি পাঠালেন? কেন পাঠালেন? না, একটু গুছিয়ে বলুন। ডাক্তারবাবু, আপনাকে যেসব আমি পাঠালাম, কি খাবার দাবার পাঠিয়েছিলেন আমার জন্য? তো সুতরাং বুঝবো কিভাবে যে রিপোর্ট পাঠালেন, কেন পাঠালেন, সেগুলো নিচে একটু দু কলম লিখতে হয়, তাই না? আপনার মতো এরকম প্রতিদিনে কয়েকশো রিপোর্ট ঢোকে। কেন রিপোর্টটা পাঠালো, কি সমস্যা হচ্ছে, তার প্রেসক্রিপশন, যদি আমার পুরোনো পেশেন্ট হয় সঙ্গে যে প্রেসক্রিপশনটাও পাঠাতে হবে, নাহলে বুঝবো কি করে কার রিপোর্ট? এত টাইম আছে যে আমি রিপোর্ট পাঠালেই আমায় বসে বসে দেখতে হবে? নিশ্চয়ই না। কেন পাঠালেন, কি সমস্যাটা হচ্ছে, সেটাও লিখতে হবে তো দু কলম, তাই না? তো সুতরাং সেইটা জানার দরকার আছে। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার স্যার, আমি শ্যামপুর থেকে বলছি, খিচুড়িওয়ালা ডগর প্রেজেন্ট। আমার মা। আচ্ছা, বলুন। মায়ের হচ্ছে যে মুখের যে এটা দেখেছিলেন না আপনি, ঘাটা, হ্যাঁ হ্যাঁ, আপনি কার্সিনোমা বলছিলেন। তো ওষুধ তো আপনার খাচ্ছে। এবার হচ্ছে ওটা এই দুদিন হলো যে ব্লাড আসছে, মাঝখানে একটু গর্ত টাইপের হয়ে গিয়ে সেখান থেকে ব্লাড আসছে। আজকে আমি শুয়েছিল আর গালের সাইড দিয়ে ব্লাড, বিছানাতে অনেকটা ব্লাড পড়েছে। এটা কি একদিনই দেখা গেছে না এরকম 3-4 দিন দেখা গেছে? 3-4 দিনই একটু একটু ভেতরে হচ্ছিল। আচ্ছা, কিন্তু আজকে বাইরে বেরিয়ে এসেছে, ঘুমাচ্ছিল, তারপরে আজকে বাইরে বেরিয়ে এসেছে। ওইটার জন্য ওই হোয়াটসঅ্যাপে পাঠাও আমার, আমি ওষুধের নাম লিখে দেবো, সেটা গিয়ে আমাদের উলুবেড়িয়ার যে সেন্টার আছে ওখান থেকে, শ্যামপুর থেকে কালেক্ট করে নেবে। কালকে সকালবেলায় ওষুধটা কালেক্ট। ওটা কি আমি ছবিটা পরে পাঠাবো হোয়াটসঅ্যাপে? ছবি পাঠাতে হবে না, লিখে পাঠাও আর প্রেসক্রিপশনটা পাঠাও। আচ্ছা, প্রেসক্রিপশনটা আর মুখে ছবিটা দিয়ে পাঠাতে হবে না তো? না, লিখে পাঠালেই হবে। ঠিক আছে, লিখে পাঠাবো, প্রেসক্রিপশনটা পাঠিয়ে আর লিখে পাঠাবো। হ্যাঁ। তাই আজকে বহু পুরনো একটা কিন্তু প্রয়োজনীয়, কারণ সেইগুলি প্রেজেন্টেশন হয়, আপনারা জানেন, যেগুলো ভীষণভাবে প্রতি সপ্তাহে দেখি আমি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, বলুন। আমি
মৌসুমী বিশ্বাস বলছি। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে এই যে কথাগুলো পাঠিয়েছি ওইগুলো একটু সিল করবেন আমাকে প্লিজ। ডাক্তারবাবু বলবেন যে আপনি মানে এখন কোথায় বসছেন, তাহলে আমি আমার মাকে নিয়ে যাব। এর জন্য এত লিখে পাঠাবার কিছু নেই তো, ওখানে নিচে নাম্বার আছে দেখুন, ওই নাম্বারে এখনই ফোন করে নিন, এখনই আপনাকে বলে দেবে যে আমাদের কোথায় চেম্বার, কটা থেকে হয়, কি বার, এভরিথিং বলে দেবে। টিভির স্ক্রিনে দেখুন নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই দুটো নাম্বারে যে কোনো একটিতে ফোন করে নিন এখনই, ঠিক আছে? ঠিক আছে। ওকে, রাখছি। ওকে। আমরা আস্তে আস্তে প্রোগ্রামের দিকে তো ঢুকবই তো, কিন্তু রবিবারের ব্যাপার, রবিবার সব থেকে বেশি খালি থাকে এবং কথা বলা যায়, তাই ম্যাক্সিমাম পেশেন্টরা রবিবারের জন্য অপেক্ষায় থাকে, কারণ সারা সপ্তাহে প্রতিদিনই প্রায় আমাদের লাইভ শো থাকে, কিন্তু ভিড় অনেক বেশি থাকে, কিন্তু সানডেটায় কথা বলা যায়। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ওই যে ছানি না অপারেশন করে দুটো ওষুধের কথা ডাক্তারবাবু বলেছিলেন, ওই দুটো আইসোটাইন ড্রপ আর আইসিয়া চেঞ্জিং আইসোনেট, এটা কি ঠিক হয়েছে লেখা? ঠিক আছে, একদম আয়োনেক্স হবে, শেষেরটা আয়োনেক্স। হ্যাঁ, এটা কয়বার করে দেবো ডাক্তার? দুবার করে। দুবার করে? এটা সব আয়ুর্বেদিকের দোকানে পাওয়া যাবে? যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো রবিবারে আপনারা ট্রাই করে নিতে পারেন, কারণ রবিবারে আমার পুরনো পেশেন্টরা হোক বা যারা আজকে নতুন দেখছেন শো, কারণ সানডেতেই না খুব একটা ভিড় নেই না, একদম হালকা থাকে। আপনারাও চেষ্টা করলে এই রবিবারটায় পেয়ে যেতে পারেন। অন্যান্য দিনে মানে একটা ফোনের পিছনে অন্তত 10-12টা করে ওয়েটিং লিস্ট থাকে, যে জন্য অনেকেই পায় না, তাই আজকে একবার ট্রাই করে নিতে পারেন। হ্যাঁ নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, বলুন। আমার ছেলেটার জন্য আপনাকে ফোন করেছি। কেন? আমার ছেলেটির বয়স হচ্ছে 9 বছর। আমার ছেলেটি এত খুবই ছটফটে, মানে একটা কথা বারবার বাজে বলে করে, মানে এত বারণ করছি, মানে গায়ে হাত তুলতেও বাধ্য করি, কিছুতে চেঞ্জ হয় না। আপনার কাছে কি সেরকম কিছু আছে যে আপনি সেটাকে একটু কমাতে পারবেন? হ্যাঁ, হাইপার অ্যাক্টিভ বাচ্চা, ছটপটে, মানে গেঁচো বাঁদর বলা হয় ছোটবেলায়, এরকম অনেক বাচ্চা থাকে, আছে না? শুধু আপনার একটা গেঁচো বাঁধ, এখানে উঠে পড়ছে, ওখানে উঠে পড়ছে, যত বাজে কথাগুলো বেশি ক্যাচ করবে, ভালো কথাগুলো শুনবে না, এগুলো। হ্যাঁ, হাইপার অ্যাক্টিভ বাচ্চা, তা হ্যাঁ তার জন্য চিকিৎসা আছে, আপনি নিয়ে চলে আসবেন। আর ওকে ডিম খাওয়া বন্ধ করান ইমিডিয়েট, ডিম দেবেন না একদম। ডিম খেতে, হ্যাঁ ডিম খেতে বেশি ভালোবাসবে, কিন্তু ডিম দেওয়া যাবে না। আর পেঁয়াজ রসুন কমিয়ে দিন, কেমন? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করবেন। পুজোর আগেও চলে আসতে পারেন বা মহালয়ার আগেও চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কেমন? ওকে ওকে ওকে, ঠিক। হ্যালো, না নেই। হ্যালো, হ্যালো, না নেই। ঠিক আছে, আবার নেক্সট ট্রাই করে নেবেন, কোনো অসুবিধা নেই। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার। বলছি, হ্যাঁ আমি মৌসুমী বিশ্বাস বলছি। বলছি ডাক্তারবাবু, আমার মায়ের 2017 ক্যান্সার ধরা পড়েছে, ঠিক আছে? আচ্ছা। আর তারপরে আমি ভালোই ছিল, চিকিৎসার মধ্যেই ছিল, আবার এখন জন্ডিস ধরা পড়ছে। এবার জন্ডিস ধরা পড়ছে, ডাক্তারবাবু বলেছে যে জন্ডিস পেটে যে খাবারের যে সার্জারির মধ্যে পাইপ ঢোকাতে হবে, ওখানে খাবার জমে যাচ্ছে, মানে আবার একটা অপারেশন, পাইপ ঢোকানো বলে অপারেশন করে ভর্তি নিলেন ওনারা। দেওয়ার পরে অপারেশন তো হলোই না, ওনারা আবার পেশেন্টকে ফেরত দিল। মায়ের বয়স কত বলো? মায়ের বয়স 50। কেমো দিয়েছো? হ্যাঁ কেমো লিখতে, কেমোই দেওয়া হয়েছে। কটা? কিছুই চিকিৎসা কটা? 3 বার নিয়েছে। 3টে। ঠিক আছে। মা এখন বাড়িতে না কোথাও অ্যাডমিট আছে? না, বাড়িতে আছে, হসপিটাল থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন ওরা বলছেন যে আমরা এই চিকিৎসা আমরা হবে না,
হ্যাঁ 6 মাস টাইম দিচ্ছি, 6 মাসের মধ্যে কি হবে বলতে পারছি। তাহলে চিকিৎসাটা শুরু করেছিল কেন? এত কেমো তাহলে কিসের জন্য দেওয়া হলো? স্টেন কিসের জন্য বসানো হলো, তাই না? এখন ওরা বলছেন যে মানে আবার নতুন করে পরীক্ষা করে বলছে ক্যান্সার পেটে ছড়িয়ে গেছে, বলছে কিছু করার হ্যাঁ, তাহলে যে চিকিৎসা, তাহলে এত ঘাটাঘাটির কি দরকার ছিল? ঘাটাঘাটির তো দরকার ছিল না, না? এটা তো সব পেশেন্টের শেষ কথা আর কি, এটা ওনাদের এই লেকচারটা শেখানো হয়। সব পেশেন্টের শেষে বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, আত্মীয় স্বজনকে একটু ডেকে আনুন, তারা একটু দেখে যাক, আর বেশি দিন নেই, এটা হচ্ছে শেষ ডায়লগ। ওই কথাই বলেছে। ঠিক। তাহলে এখন বোধহয় পয়সা কড়ি শেষ হয়ে যাওয়ার পর এটা বলা হয়, অন্য কিছু না। আপনার এখনো বেশ কিছু ব্যাংকে টাকা থাকলে, আপনার ব্যাংকে এখনো টাকা থাকলে এখনো মোটামুটি বলতো না মায়ের আরো চিকিৎসা হবে। ঠিক, এটা যতক্ষণ টাকা থাকে বাবা, এগুলো আমরাও জানি যে এরকম ভাবে এটা মাঝখানে এনে ছেড়ে দেওয়া হয়। ঠিক, যাই হোক, মার 50 বছর বয়স যেহেতু, না ছেড়ে দেওয়া যায় না, মাঝখানে এইভাবে ছেড়ে দেওয়া যায় না। আপনি একটা কাজ করুন না, মায়ের পেটের সিটি স্ক্যানটা আর বায়োপসি রিপোর্টটা, আমার কথাটা শুনে নিন, আমার কথা শুনে নিন। আমার সব চাই না, আপনি অনেক পয়সা ছিল, আপনি অনেক কিছু করেছেন, বাট ওগুলো সব লাগে না। আমার যেটুকু লাগবে, বায়োপসি লাগবে, এলএফটি রিপোর্টটা লাগবে, আর হোল অ্যাবডোমেনের সিটি স্ক্যানটা লাগবে। 3টে রিপোর্ট আমাকে যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারে পাঠিয়ে রাখুন, আমি ওটা দেখে নিই আগে, তারপর এখান থেকে ফোন করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে ইমিডিয়েট এসে যোগাযোগ করার জন্য। মা না আসতে পারুক, আপনাদের বাড়ির যে কেউ যে আর কি পুরোটা এক্সপ্লেইন করতে পারবে, যে একদম প্রথম থেকে চিকিৎসা কি কি হয়েছিল, এখন অবধি মায়ের যা যা অসুবিধা, মানে যে কাছে থেকেছে, তো তাকে পাঠাবেন অবশ্যই। কাগজপত্রগুলো দিয়ে আমার এই রিপোর্টগুলো লাগবে, একটু পাঠিয়ে রাখুন, তারপর আমি দেখছি কি করা যায়। আচ্ছা, এটা কোথায় নিয়ে যাবো? এটা বারাসাত না হলে দমদম, দুটো চেম্বার আছে আমার, দুটো যে কোনো একটাই। এখন আনতে হবে না, এখন আমাকে হোয়াটসঅ্যাপ করুন, যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারে রিপোর্টগুলোকে পাঠিয়ে রাখুন। বোঝা গেছে? চলো। হ্যালো, কৃষ্ণা বেরা, পেট জ্বালা এত করছে, হিসাবে যেন পেট জ্বলে যাচ্ছে। আমি ওই দেখলাম প্রিপারেশনটা একটা ওষুধের, যে গা বমি বমি করলে ওটা হয়েছিল, একটু হালকা চুলকানি মতো হয়েছিল, সেই ওষুধটা বন্ধ করে দিলাম, আর অন্যান্য ওষুধগুলো খেলাম, কিন্তু দেখা গেল সেই একই অবস্থা, পেটের জ্বালাটা। তো টোটালি সবগুলো বন্ধ করে দিলাম। একটা ওষুধ যেটা ছিল ওই 8টায় ফিক্স টাইম, যেটা 8টা ছিল, ওইটা খেয়েও আমি পরশুদিন হবে না, ওগুলো ওরকম আলাদা আলাদা ভাবে এগুলো হবে না। পেটে অ্যাসিডিটির প্রবলেম আছে, সব ওষুধ বন্ধ করে দিলেও জ্বালা করবে, খেলেও জ্বালা করবে, জ্বালাটা আছে, এই জন্যই হাই অ্যাসিডিটি হচ্ছে। আমি দুটো ওষুধের নাম বলে দিচ্ছি, আপনি হলদিয়া আমাদের চেম্বার থেকে কালেক্ট করে নেবেন। এক হচ্ছে অ্যাডিকুল আর কুল মেলান, অ্যাডিকুল আর কুল মেলান, দুটো আলাদা আলাদা সিরাপ, 2 চামচ করে সকালবেলা উঠে একবার খেয়ে নেবেন, আর সন্ধ্যাবেলা একবার খাবেন, দেখবেন আপনার পেটে কোনো জ্বালা নেই, ঠান্ডা হয়ে যাবে। অ্যাডিকুল আর কুল মেলান, মনে থাকবে? ওকে ওকে ওকে, নমস্কার নমস্কার। হ্যাঁ, অসুবিধা হলে আপনারাও চলে আসুন, এই জন্যই তো আসা। কেন সব সময় ফোনে ডাইরেক্ট কথা বলা যায় না, সারাদিন পেশেন্ট নিয়ে থাকতে হয়, নাহলে অনলাইন নিয়ে। বাট এই সময়টা অথবা ওই বিকেল 4টে থেকে একটু ফ্রি থাকি, অন্যান্য পেশেন্টরাও ফোন করে, ভিডিও কলিং এ কথা বলে আমার সঙ্গে, আপনারাও কল করতে পারেন। কিন্তু লাইভ শো যখন আপনার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, অবশ্যই কল করতে পারেন আমার পুরনো পেশেন্টরা এবং নতুন যারা আছেন। সমস্যাটা জানতে পারলে সঙ্গে সঙ্গেই সমাধান হয়ে যায়, এটা কিন্তু বলতে হবে, জানাতে হবে। তো যদি না জানান, আমি সেটা সমাধান করব কিভাবে? ঠিক আছে, তো যাই হোক, আমরা কি এবার তাহলে প্রেজেন্টেশনে ফিরতে পারি না, যদি আপনারা অনুমতি করেন? কারণ রবিবারটা খুব একটা প্রেজেন্টেশনে যাই না আমরা, এই জন্যই যে আপনাদের সঙ্গে কথা বলা থাকে। প্রচুর মানুষ এই রবিবারটার জন্য অপেক্ষায় বসে থাকে। আর আজকে এসডি টিভি, সিটি, এসডি সিটি কেবল এবং মায়া টিভি, মানে দুটো একসঙ্গে হয়েছে, মানে একদম ঘরে ঘরে পৌঁছাবে। কোনো না কোনো জায়গা থেকে কেউ না কেউ এটা দেখতে পাবেনি, দেখতে পাচ্ছেন না আমাদের এই চ্যানেল, এরকম কোনো ব্যাপার নেই। কারণ দুটো টিভি একসঙ্গে কোলাবোরেশনে চলছে, এসডি আর মায়া টিভি। নমস্কার। হ্যালো।
বলছি আপনি ডক্টর সেন বলছেন তো? হ্যাঁ বলছি। বলছি আমার থাইরয়েড আছে, আর আমার হচ্ছে 5-6 বছর হলো থাইরয়েড আছে। এবারে শুধু আমার মানে মোটা হয়ে যাচ্ছে বলে আমার পেটটা শুধু বেড়ে যাচ্ছে, মানে গলা থেকে পেটটা বাড়ছে। পাহাড় যেরকম আছে সেরকমই আছে, ঠিক আছে, কিন্তু মানে ওজনটা খুব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, থাইরয়েড বেশি থাকলে ওজন বাড়বে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে দুপুরে ভাত খেয়ে ঘুমালে পেটটা বাড়বে বেশি। তাই দুপুরে ভাত খেয়ে ঘুমানোর অভ্যাসটা বন্ধ করতে হবে। ঘি মাখন একটু ভাজাভুজি কম করতে হবে। আর সময় পেলে অবশ্যই একদিন চেম্বারে চলে আসবেন। কিন্তু তবুও রোগা হবার জন্য যে আমাদের টিপস বা মেডিসিন আছে ওটা আপনার শরীরের উপর খুব একটা কার্যকরী হবে না। কেন? এটা তো থাইরয়েড থেকে, আমরা তো খেয়ে দিয়ে মোটা হয়ে যাওয়া নয়, এটা থাইরয়েড থেকে হয়েছে, তাই না? তো থাইরয়েড থেকে মোটা হয়ে গেলে আগে থাইরয়েডটাকে নর্মালে আনতে হবে কিন্তু পুরোপুরি। তার জন্য ঠিকঠাক ওষুধ এবং বাঁধাকপি, ফুলকপি, নারকেল একদম খাওয়া চলবে না। আর সকালবেলা উঠে একটু ফুটন্ত 1 গ্লাস গরম জলে 1 চামচ কালো জিরা আর একটা লেবুর 4 ভাগের 1 ভাগ, পাতি লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়ে সকালবেলার ওটা চায়ের মতো একটু একটু করে খেতে থাকুন। অনেকটা কমবে, পেটটা কমবে। আর সকালে একটু হাঁটতে বেরোন। দুপুরে ঘুমাবেন না, ভাতের পরিমাণ কমিয়ে দিন। দুপুরে ভাত অল্প খাবার পর টক দই দিয়ে শশা দিয়ে খান। যেটুকু বললাম যদি মাথায় থাকে, মনে থাকে, আপনি অনেকটাই রেজাল্ট পাবেন। তারপর একদিন সময় পেলে আসুন, আমি মেডিসিন দিয়ে দেবো অবশ্যই। কিন্তু যেগুলো এখন বলে দিলাম আপনি যদি লিখতে নাও পারেন বা মনে না থাকে, এই অনুষ্ঠানটাই কিন্তু আপনার মোবাইলের ইউটিউবে চলছে এবং আমার অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনার ইউটিউবে কিন্তু রয়ে যাবে। আপনি চালিয়ে নিয়ে আবার ওটাকে চালিয়ে নিয়ে আপনাকে যা যা আমি বলে দিলাম সেটা ভালো করে শুনে নোট করে নিতে পারবেন। ঠিক আছে? ওকে, নমস্কার। না, উনি টিভির ভেতরে ঢুকে পড়েছেন। যাই হোক, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমার মায়ের কাশির জন্য একটা ওষুধ বলুন না। ব্রঙ্কোসোল, ব্রঙ্কোসোল দিনে 2 বার, দুপুরে খাবার পর 2 চামচ, রাতে খাবার পর 2 চামচ খাইয়ে দিলেই হবে। ব্রঙ্কোসোল আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাবে? আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। মারাত্মক ভালো ওষুধ কাশির জন্য। এই সিজনে ভীষণ ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি হচ্ছে, আপনি ব্রঙ্কোসোল খাওয়ান, জ্বর জ্বর ভাব থাকলেও দেখবেন চলে যাচ্ছে। দারুণ কাজ করে। ঠিক আছে? ব্রঙ্কোসোল, ব্রঙ্কোসোল, রাইট। লিখে নিন, বাংলাতেই হোক ইংরেজিতেই হোক, যে কোনো একটা ভাষায় লিখে নিন। আপনি এটা গিয়ে দোকানে দেখাবেন, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে ফোনটা, ওই টাওয়ারটা একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য মনে হয় বাইরে। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলছি আপনার মানে ওখানে চেম্বারটা মানে কোথায়? নিচের নাম্বারে ফোন করুন, টিভির পর্দার দিকে তাকান, ওখানে 2টো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করুন। ও নিচে যে 2টো নাম্বার দেওয়া আছে? রাইট রাইট, হ্যাঁ ফোন করে বলুন আমার কথা হয়েছে আমার সাথে, আপনি শুধু বুকিং চাইছেন, যে চেম্বারটা আপনার সুবিধা হবে আপনি ওনাকে বলুন, ওইখানেই আপনাকে বুকিং করিয়ে দেবে। কেমন? আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, মানে ওখানে গেলে কেমন ওষুধের কেমন খরচা আছে? আমি শাড়ির দোকান করিনি, বেনারসি 5000 টাকা, তাঁতের শাড়ি 2000 টাকা, এরকম নয়। আপনার প্রেসক্রিপশন হওয়ার পরেই ওটা বলা যায়। বোঝাতে পেরেছি? ও মানে মোটামুটি মানে আমাদের লিমিটের মধ্যে হবে তো, মানে না আমার, বেশি খরচা হবে না? হ্যাঁ আমার এখানে ওষুধ কিনতে এলে সব ভিটে মাটি বন্ধক দিয়ে আসতে হয়। হ্যাঁ ঠিক, না না, সেটা হ্যাঁ বাকি সবাই যা আসে সব এই ইহকাল পরকালে যা সম্পত্তি আছে সব বেচে দিয়ে আমার কাছে ডাক্তার দেখাতে আসে, আর হসপিটালে ফ্রি অফ কস্টে হয়। এরকমটা নয়, এবারে আমাদের এত কথা বলা যাবে না। ঠিক আছে, বাকিটা সব এলে হবে। ঠিক, সব গল্প এখানে করে ফেললে আর বাড়িতে কি হবে? বাবা, এত খেসারত নিলে আর পেশেন্ট দেখানো হবে না, জানো? দুর্গাপুজো কেনাকাটা হবে না। তো সেই জন্যই রুগীর জন্য আসবেন, আগে দেখান, প্রবলেমটা দেখুন সলভ হয় কিনা। কারণ অনেক জায়গায় ঘাটাঘাটি হয়ে গেছে, স্টেজ 4 স্টেজে পেশেন্ট। তা এখন আপনি যদি এখন দামাদামি করেন, আমার দ্বারা হবে না। সরকারি হসপিটাল খোলা আছে, কোনো কস্টিং নেই। কেন যান না? গেলে হচ্ছে না কেন?
নিশ্চয়ই আপনার বাড়ির কাছে একটা সরকারি হসপিটাল আছে, তাহলে সেখানে কেন যাচ্ছেন না? সরকার থেকে যে এত ফেসিলিটিস দেওয়া হচ্ছে, কেন নেবেন না, তাই না? যাই হোক, দেখা যাক। আচ্ছা, খানিকটা আমরা হরমোনের হলবলায় ভুলে আসি। টুডেজ going to present হরমোনের হরবলা। হয়তো অনেক বছর আগে দেখেছেন, তবু আজকে দেখায়। আমাদের বাড়ির মেয়েদের জন্ম নেবার পর থেকে একদম পুতুলের মতো করে মানুষ করি মেয়েটিকে। ধীরে ধীরে বড় হতে থাকে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হতে থাকে। কিভাবে, সেটা কি কোনোদিন ভেবে দেখেছেন? একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে বড় হতে হতে তার শারীরিক চেহারার পরিবর্তন হতে থাকছে। কেন? কারণ হরমোন। একটি মহিলার শরীরে যে সমস্ত হরমোনগুলি আছে, সেগুলি সিক্রেশনের ফলে আস্তে আস্তে তার শারীরিক গঠনের পরিবর্তন হয় এবং সে ধীরে ধীরে যৌবনে পা দেয়। A woman's beauty depends on hormone. তার একটা মহিলা, সে সুন্দর হবে কি দেখতে খারাপ হবে, কালো হবে কি ফর্সা হবে, লম্বা হবে কি বেটে হবে, একদম বিশ্রী দেখতে হবে না একদম নায়িকার মতো দেখতে হবে, সবটাই ডিপেন্ড করে হরমোনের উপর। এই হরমোনের সিক্রেশন ঠিক সময়, ঠিক হরমোনের সিক্রেশন না হলে কেউ বেটে হয়ে যায়, বেটে খাটো, কেউ মারাত্মক হাতির মতো চেহারা হয়, কেউ আর একদম নায়িকার মতো, তাই না? সো ডিপেন্ডস অন হরমোন। নেক্সট, ফিগার শেপ, সাইজ, হাইট, হেয়ার, নেল, নেচার অ্যান্ড ক্যারেক্টার, মানে স্বভাব চরিত্র অব্দিও, এবং ব্রেস্ট, হিপ, ইন্টেলিজেন্স, সেক্সুয়াল অ্যাবিলিটি, প্রেগন্যান্সি অ্যান্ড ব্রেস্ট ফিডিং অব্দি, বাচ্চা হওয়ার পর, তাহলে তার চেহারা, লম্বা, চুল কেমন হবে, নখ কেমন হবে, গাল কেমন হবে, তার নেচার, স্বভাব চরিত্র কেমন হবে, ব্রেস্ট কেমন হবে, হিপস কেমন হবে, তার বুদ্ধি কেমন হবে, সমস্তটাই ডিপেন্ড করে হরমোনের উপর। ব্যাপারটা এতদিন হয়তো এত খুঁটিয়ে ভেবে দেখেননি। না, আমি সব ডক্টরদের কথা বলছি না, আমি সাধারণ মানুষের কথা বলছি। কিন্তু ব্যাপারটা কিন্তু সত্যি যে একটা মহিলা এত সুন্দর তার শরীরের শেপ, কেন? আবার একজন বিশ্রী একদম জলহস্তির মতো হাত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কেন? সবটাই হরমোনের উপর ডিপেন্ড করে। আমরা খুঁটিয়ে দেখিনি, মানে প্রতিটা কারণের জন্য প্রতিটা মহিলার এক একটি হরমোনের ফাংশন আছে আর ডিসফাংশন দুটোই আছে, রাইট? আজকে একটু দেখি। তাহলে এমন সুন্দরী হয়েছে, এর জন্য তার হরমোনের ফাংশন আছে। একটি মেয়ের মুখ, ব্রেস্ট, হিপস, তাদের যৌনাঙ্গ, সমস্তটাই ডিপেন্ড করে হরমোন, রাশিফল নয়। আমরা অনেক সময় এরকম, আমি পেশেন্ট দেখেছি, তার মেয়ে খুব ছোট, পেটে সাইজ হয়েছে, তা তার বাবা মা তাকে অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেছে, কেন? লম্বা করে দেবে বলে, আংটি পাথর পরিয়ে। এগুলো বোকা বোকা ব্যাপার না, কোনো অ্যাস্ট্রোলজারও মেনে না এগুলো, নিশ্চয়ই না। অ্যাস্ট্রোলজারও আবার রেফার করে কোথায়? ডক্টরের কাছে। তাহলে এগুলো বাবা মাদের জানা উচিত যে না, যেখানে সায়েন্স কাজ করবে সেখানে রাশিফল নয়। হ্যাঁ, সেই মানুষ, সেই মেয়েটির ভাগ্য যদি বলেন যে কেমন যাবে, সেটার উপর হরমোন বলছি না, তার জন্য আপনি যেতে পারেন যে তার ভবিষ্যৎ কেমন হতে পারে, তার বিবাহ জীবন কেমন কাটতে পারে, তার সন্তান কোন বছরে হতে পারে, তাই না? সেগুলোর জন্য রাশিফলের প্রয়োজন হতে পারে, অ্যাস্ট্রোলজির প্রয়োজন আছে। তাহলে এই নয় মেয়েটা ভীষণ মোটা, হাতির মতো চেহারা, মহারাজ কোন আংটি পরালে আমার মেয়েকে একদম ক্যাটরিনা কাইফের মতো দেখতে হবে, এরকম হয় নাকি এগুলো? বাট আছে, এরকমও মানুষ অনেক আছে যারা তাদের সুন্দর চেহারার জন্য নাকি
পাথর ধারণ করে, মেবি, আমি এখনো সন্ধান পাইনি, পেলে তো 4-5টা পরে নিতাম। রিয়েলি মাইরিজি এই ধরনের যদি সত্যি পাথর পাওয়া যেত যে পড়লে যে দারুণ হিরোদের মতো দেখতে হয়ে যায়, আমি 10-12টা পরে থাকতাম। পাইনি, খুঁজে পাইনি এখন অব্দি, তাহলে এই চেয়ারে নিয়ে বসে থাকি আর। ঠিক, তো যাই হোক, নেক্সট কি বলছে এখানে, তার মানে রাশিফল ইজ নট ম্যান্ডেটরি ফর ফিমেলস ফিগার, শেপ, হাইট। তাহলে কন্যা রাশি হলেই কি মেয়েদের সুন্দরী দেখতে হবে? না, কখনোই না। আমি এরকম অনেক কন্যা রাশির মেয়ে দেখি যাদের প্যাঁচার মতো, তাতে কি হয়েছে? সেটা তো তার হরমোনের প্রবলেম। তার নিজের কোনো প্রবলেম আছে কি? না, তার শরীর থেকে যেমন যেমন হরমোনের ক্ষরণ হবে, তাকে দেখতে তেমনই হবে, তার স্বভাব চরিত্র তেমনই হবে। এবার দেখা যাক যে শুধু রাশিফল নয়, আংটি পাথর নয়, কন্যা রাশির সাথে যদি কর্কট লগ্ন হয় তাহলে কি হতে পারে? কিছুই হতে পারে না। এগুলো সবই অ্যাস্ট্রোলজির ভাষা। যদি একটা কন্যার জীবনে, আমি রাশি কথাটা, রাশি শব্দটা তুলে দিই, একটা কন্যার জীবনে যদি কর্কট আসে, আই মিন ক্যান্সার, তাহলে কি করবেন? তাহলে কি আপনি ওটা কন্যা রাশি আর কর্কট লগ্ন ভাববেন? নিশ্চয়ই না। তার জন্য ডক্টরের প্রয়োজন আছে, কারণ এটা অসুখ। অসুখ বিসুখ আগে ডক্টর, তারপর অন্য কিছু। মানসিক শান্তির জন্য অনেক কিছু করা যেতে পারে, শরীরের জন্য কিন্তু আগে সায়েন্স, চিকিৎসা, তারপর অন্য কিছু। ঠিক? দেন কি বলছে? গ্রহ, নক্ষত্র, এই শব্দ হবেই, আগে তো চিকিৎসা। তার মানে আপনাকে দেখলেন আপনার পাশের বাড়ির লোকে সাপে কামড়ে দিয়েছে, আপনি ডক্টরের সাথে যোগাযোগ না করে বা ডক্টরের কাছে না নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি না করে আপনি গুণিন ওঝা আনলেন, তারপর আস্তে 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 সেই অজ্ঞান, সেই জ্ঞান আর ফিরছে না। সেই ঝাড় ফুঁক, সর্ষে পোড়া, জল পোড়া, তেল পোড়া, নুন পোড়া, সব যত পোড়া আছে সব দিয়ে দেওয়া হলো। সে তো শেষ, হার্ট স্টপ হয়ে গেছে, ব্রিদিং স্টপ। মেয়েটিকে বাঁচানো যাবে? আর আপনার কি উচিত ছিল? আগে ডক্টর, তারপরে ওই সব সিনেমা। সিনেমাতে এগুলো দেখায়, মুখ দিয়ে চুষে বিষ বের করে দিচ্ছে, তাই না? নায়ক এসে নায়িকার পায়ের মধ্যে মুখ দিয়ে, সব কতবার দেখেছেন সিনেমা, তাই না? এগুলো সিনেমাতে হয়, বাস্তব জীবনটা অনেক কঠিন। তাই যদি একটি নারীর জীবনে কখন কর্কটের প্রবেশ ঘটে, আমি ক্যান্সারের প্রবেশ ঘটে যায়, তারা আংটি পাথর, তাবিজ কবজ নয়, সরাসরি আগে ডক্টর, আগে সায়েন্স, তারপর আপনার মনে যদি হয় হ্যাঁ আপনি আংটি পাথর ধারণ করান না, তাতে কিছু যায় আসে না, কিন্তু আগে ডক্টর। আমার তো মনে হয় সমস্ত অ্যাস্ট্রোলজিরাও এই কথাটাই মানে, তাই না? তাহলে নট ডিমোটিভেট, কাম টু দ্য মোটিভেশন একটাই, অ্যাজ পার নিড টু ট্রিটমেন্ট, রাইট প্রপার ট্রিটমেন্ট অ্যাট এ টাইম। এখানে যদি একটু সময় নষ্ট হয়ে যায়, একটা মানুষের জীবন নিয়ে টানাটানি হতে পারে, তাই না? নেক্সট, তাহলে আপনার মেয়ের ক্যান্সার যদি খবর পেয়ে যান ডক্টরের থেকে, তাহলে আর হরোস্কোপ বানিয়ে লাভ নেই। আপনি কি দেখছেন মেয়ে কতদিন বাঁচবে, মেয়ে আচ্ছা 75 বছর তো বলছে, তার মানে তো মরার চান্স নেই, আমার মেয়ের ক্যান্সারে কিছু হবে না। আপনি কি এটাই ভাববেন? রং, ইউ আর ইন রং ডিসিশন। দেখুন, ব্রেস্টে পেইন হচ্ছে, একদিন, দুদিন, 10 দিন, 12 দিন, তারপর পেনটা কিন্তু রয়ে যাচ্ছে। তারপর দৌড়ে একদিন মাকে গিয়ে বললো, মা ব্রেস্টের একটা সাইডে কিন্তু মারাত্মক পেন হচ্ছে, কি করা যেতে পারে? তাহলে তখন কি করবেন? আংটি পাথর? মানুষ যে বন মানুষ থেকে ধীরে ধীরে এত উন্নতির পথে গেছে, রেভলিউশন হয়েছে, তাহলে লাভ কি হলো?
আমরা চিকিৎসা এখনো কিছু করে উঠতে পারিনি। ক্যান্সার হয়েছে ব্যাস শুনেই বাড়ির অর্ধেক লোক অজ্ঞান হয়ে পড়ে যাবার মতো অবস্থা। কেন? ক্যান্সার নামেই তো ভয় আমাদের, আর বোধহয় আমাদের মেয়ে বাঁচবে না, শেষ। না, কেন কেন এটা ভাবছেন যে ক্যান্সার হলেই আপনার বাড়ির লোকটি মারা যাবে, বাড়ির মেয়েটি মারা যেতে পারে? ইটস রং। ওই যে বললাম, ঠিক টাইমে সঠিক চিকিৎসা হলে সুস্থ হওয়া যায়। সেটা কিন্তু সমস্ত প্যাথি ডক্টররাই বলছে, শুধু আমি বলছি না, বা আমাদের আয়ুর্বেদ বা ইউনানি প্যাথি বলছে না, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সবাই তাই বলছে যে সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা শুরু করুন যদি ক্যান্সার হয়। ঠাকুর দেবতাকে ডেকে হবে না, ঠাকুরের কাছে 1 মাস উপোস করে থাকলেও আপনি বাঁচবেন না, কারণ ইটস এ ডিজিজ, নিড টু ট্রিটমেন্ট। তাহলে দেখুন, ভারতবর্ষের এরকম লক্ষ লক্ষ মহিলার ব্রেস্টে ক্যান্সার হয়ে যাচ্ছে, তারা জানেই না দে আর সাফারিং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। ঠিক? তো সুতরাং চিকিৎসা হবে কি করে? একবারে 4 স্টেজে গিয়ে যখন দেখছো ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, ব্রেস্ট টিউমার বাস্ট করে ব্রেস্টে, তখন আপনি হসপিটালের কাছে, তখন তো 4 স্টেজ পার হয়ে গেছে, আর হয়তো 3 মাস কি 6 মাস বাকি, 3 থেকে 6 মাস শেষ। চিকিৎসা করান আর না করান। তাহলে ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ গ্রামের মহিলা আছে যারা বুঝতেই পারে না ব্রেস্টে ক্যান্সার হলে সিমটম কি করে বুঝবো, এটা জানার দরকার আগে না? দেখুন, হোম রেমেডিস বলে রাখি। যদি দেখেন ব্রেস্টের মধ্যে এরকম টিউমার হয়েছে, কি করবেন? নিজেরা চেক করে দেখতে পারেন যে হ্যাঁ, ব্রেস্টের মধ্যে এরকম টিউমার শক্ত মতো বুঝতে পারছেন হাত দিয়ে চাপ দেবার পর, তাহলে কি করতে পারেন? লজ্জাপতির শিকড় এবং অশ্বগন্ধা গাছের শিকড় বেটে নিয়ে পেস্ট তৈরি করে আপনি ব্রেস্টের টিউমার যেখানে হয়েছে সেখানে লাগাতে থাকুন। হালকা গরম করে নিয়ে লাগালেও ভীষণ উপকারী। কি বললাম? অশ্বগন্ধার শিকড় আর লজ্জাপতির শিকড়, মনে থাকবে। দুটোকে ভালো করে বেটে নিয়ে পেস্ট করে একটু হালকা গরম করে লাগিয়ে দিতে পারলে আরো তাড়াতাড়ি ফার্স্ট রেজাল্ট পাবেন। কোনো ফেক না, এগুলো একদম প্র্যাকটিক্যাল, বহু পেশেন্টকে দেওয়া হয়েছে, দে হ্যাভ গট দ্য রেজাল্ট, তাই বলছি। সুতরাং আমি যে টোটকাগুলো বলি, আপনি মানলেন কি না মানলেন ডাজন্ট ম্যাটার, আমার কিছু যায় আসে না, বাট যারা ব্যবহার করেছে দে হ্যাভ গট রেজাল্ট, ইটস ডেফিনেট। নেক্সট আর একটা বলে দিই, ক্যাস্টর অয়েল, এরেন্ডা অয়েল যাকে বলা হয়, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটাকে গরম করে লাগালেও টিউমারের উপরে আপনি এতেও রেজাল্ট পাবেন। দেখবেন ধীরে ধীরে নরম হচ্ছে। গরম করে লাগাতে হবে, হালকা গরম করে নিয়ে। আর আমার যারা ব্রেস্ট টিউমারের পেশেন্ট তারা জানেন, আমি অলরেডি আপনার প্রেসক্রিপশনে লিখে দিয়েছি ক্যাস্টর অয়েল, দেখা আছে না? কেন? আগে টিউমারটাকে সফট করে দেয়, তারপর আস্তে আস্তে ওটা রিডিউস হতে থাকে এবং অবশেষে ডিসলভ হয়ে যায়। কোনো গল্প কথা নয়, বহু এরকম ব্রেস্ট টিউমারের পেশেন্ট কিন্তু আমার কাছে বাই মেডিসিন সুস্থ, না কোনো অপারেশন নয়, কোনো বায়োপসিও না, কোনো দিকেই যায়নি, প্রথমবার ধরা পড়েছে। হ্যাঁ, এবার আপনারা ভাবছেন যে এটাকে কিভাবে জানবো ডাক্তারবাবু? গুড কোশ্চেন, যে আমার যে ব্রেস্টের টিউমার হয়েছে এটাকে কিভাবে জানা যেতে পারে? গুড কোশ্চেন। চলুন আমরা সেটাই দেখাবো যে কিভাবে জানা যায়। চলুন দেখে নিই। Cancer is the result of mutation of the genes responsible for the growth and health of the cells in the body. This abnormal proliferation may occur to the breast cells, which is called breast cancer. Breast cancer cells may continue dividing without a halt, resulting in a tumor. Breast cancer is common to women, but men are also susceptible to breast cancer. People suffering from breast cancer may not show symptoms at all, especially in its early stages. But a new lump or mass in the breast can be indicative of breast cancer. Generally, any change to the breast appearance, texture, and pain can be a sign of breast cancer. Nipple discharge or redness, breast or nipple pain, dimpling, or swelling of the breast can also be signs of breast cancer.
Breast cancer has better prognosis once treated in its early stages. Thus, women are advised to undergo routine screening procedures to detect breast cancer earlier. Monthly breast self-examination, clinical breast examination, and mammography are the recommended routine screening procedures to detect breast cancer, even without obvious symptoms. চলো ফিরে আসি। আমরা তাহলে এখানে ছোট করে বুঝতে পারলাম যে ব্রেস্ট ক্যান্সার হলে সেটা কিন্তু আগে সিমটম আসে, আমরা সেটাকে চেক করতে পারি এবং চেক করার পর নিজেরা বুঝতেও পারি যে হ্যাঁ আমার টিউমারটা বেশ শক্ত লাগছে এবং পেইনফুল, মাঝের মধ্যে কিরম হবে, পিন ফোটানোর মতো ব্যথা হতে পারে। আচ্ছা, সব সময় একটা আড়ষ্ট টনটনে ব্যথা হয়ে আছে, আপনি কাজকর্ম করছেন তবুও মনে হচ্ছে যেন একটা কিছু ভেতরে কামড়াচ্ছে। আবার কারেন্ট শকের মতো ছিরিক মরা ব্যথা, হঠাৎ করে একটুখানি ব্যথা হয়ে আবার মিলিয়ে যাওয়া। ঠিক তো এই ধরনের যদি সিমটম আপনার হয় তাহলে ইমিডিয়েট কন্ট্যাক্ট এনি অনকোলজিস্ট। না আজে বাজে ডক্টর দেখিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আমি বলবো অন্তত ইমিডিয়েট তাড়াতাড়ি সেই জায়গায় দেখানো দরকার। আচ্ছা, এবার বুঝবেন কি করে যে হ্যাঁ আপনার ব্রেস্টে টিউমার আছে কি না, কিভাবে চেক করা যেতে পারে, সেইটা নিয়ে একটু আপনাদের জানিয়ে দিই আজকে। চলুন দেখে নিই, আবার নালে ফোনে ঢুকবো আমরা। চলুন দেখি কিভাবে চেক করবো আমরা। Checking your breast for lumps will certainly help you detect abnormal changes in your breasts and possible development of breast cancer. As your breast develops, some small lumps or other changes in the breast occur. They even become more sensitive during your monthly period. These, however, are normal occurrences. Learning how to check your breast for lumps is not entirely difficult, though it may be quite uncomfortable at first. You just have to remember that examining your breasts regularly will help you be familiar with how they look and feel. It's a good idea to examine your breasts once a month. The best time to do it is about a week after your period starts, since it is when your breasts are less tender. A lot of women learn about their breast problems themselves when they perform breast self-examination or BSC. Cysts, benign breast problems, or other conditions that may need the doctor's attention can first be discovered during BSC. This can be done in a few minutes and is quite easy. This involves checking your breasts while standing in front of a mirror to observe any changes in appearance or lying down in various positions. The process encompasses 1. Observing how your breasts look. Number 1. BSC includes observing how your breasts look and how they feel. We start with how they look. To do this, stand or sit in front of a mirror with your arms at your sides. Look at your breasts and observe if there are any abnormalities in the appearance of your nipples, changes in your skin, or the color of your breasts. Then view yourself from various angles and arm positions. From your hands at your side, raise them overhead. Then put them firmly on your hips, and then bend forward. Again, be very keen for possible changes in your breasts. 2. Examining your breasts. This could be quite uncomfortable, especially if it's your first time, but you will eventually get used to it. Just think that it is your way of ensuring healthy breasts. To do this, lie down flat on your back. If you would like to begin examining your left breast, then put a pillow or towel under your left shoulder, raise your left arm, then place your left hand behind your head, and then use your right hand to feel your breast. Do the same procedure for your other breast. To examine your breasts, use the pads of your 3 middle fingers in applying various levels of pressure to feel the different layers of tissue. Begin with a light pressure to feel the tissues that are closest to the skin surface. Then gradually increase to medium pressure, and then end up with a firm pressure to feel the deepest tissues, especially those that are closest to your breastbone and ribs. You need to move your fingers in overlapping circular motions, making sure that all parts of the breast are covered. Feel all the tissue, from the collarbone to the bra line, and from the armpit to the breastbone. Begin in the armpit and move down to the bottom of the bra line. Then move gradually toward the middle and work up to the collarbone.
Be mindful of lumps or spots that are unusual to your touch. After your thorough examination of your breast, gently squeeze your nipples to see if there are any forms of discharge. Most breasts have some lumps or thick tissue. If you feel any lump on one breast, then you can check the other breast for the same type of lump. If the lump appears on both sides, then your breasts may be normal. But if you are in doubt, you can always consult your doctor regarding your lumps as soon as চলো ফিরেছি তাহলে need to consulting with the doctors. আপনি নিজে বুঝতে পারছেন না, কারণ কিভাবে চেক করবেন আমি অনেকটাই দেখিয়ে দিলাম যে হ্যাঁ, কারণ গ্রামের মহিলারা যারা এখন অবধি বুঝে উঠতে পারে না তাদের ব্রেস্টের মধ্যে টিউমার থাকলে কিভাবে বুঝে উঠতে পারে, চেক কিভাবে করবে, আয়নার সামনে দাঁড়িয়ে কিভাবে চেকিংটা করবেন নিজে বুঝতে পারবেন। হাত দিয়ে ফিলিংয়ে আসবে, আপনার আঙুলের টাচে আসবে, এই 3টে আঙুল দিয়ে টাচ করালে যে যদি ভেতরে কোনো টিউমার বা কোনো গুলির মতো দানার মতো থাকে সেখানে আপনি কিন্তু ফিল করবেন। যদি তাতেও ফিলিংস না আসে তাহলে আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ড অলসো মেমোগ্রাফি করালেও চলে। তবে হ্যাঁ, ইউএসজি করালেই যথেষ্ট, এবং ভালো কোনো জায়গা থেকে যদি ইউএসজি করানো যায় আল্ট্রাসোনোগ্রাফি, তাহলে সেখানে মেজারমেন্ট, সাইজ অ্যান্ড এরিয়া দ্য প্লেস মাস্ট বি মেনশন দেয়ার। ওখানে পুরো ডিটেল দিয়ে দেবে কতগুলো টিউমার আছে, কোন কোন জায়গায় অবস্থান করেছে তারা, এবং তারা কত বড়, এগুলো জানার প্রয়োজন আছে না? তো সুতরাং এইগুলোই আমাদের কাছে বেশিরভাগ প্রয়োজন হয়ে পড়ে যে আপনি নিজে বুঝতে পারছেন কিনা, আপনার নিজের জানার প্রয়োজন আছে। নিড টু রিয়েলাইজ আপনি নিজে ফিল করছেন কিনা যে হ্যাঁ, যেন একটু ভারী ভারী লাগছে, যেন একটু অস্বস্তি ফিল হচ্ছে, তাহলে একদম বাড়িতে বসে থাকে না, ডক্টরের কাছে চলে যান। নিজে যদি চেক করতে না পারেন, এমন অনেক ডক্টর আছে যারা আপনাকে একদম ঠিকঠাকভাবে আপনাদের কনসাল্টিং দেবে এবং আপনাকে একটা ঠিকঠাক ওয়ে বলে দেবে যে আপনি এই এই রাস্তা দিয়ে হাঁটুন, এইগুলো কাজগুলো করা প্রয়োজন। কারণ ওখানে আর সময় নষ্ট করা চলবে না। যদি কোনো লাম্পস, ফাইব্রোডেনোমা অ্যান্ড অর টিউমার যদি কিছু পাওয়া যায়, ঠিক লাম্পগুলোই বেশি পাওয়া যায় বা ফাইব্রোডেনোমাও পাওয়া যায় প্রচুর পরিমাণে। আমি আরো ডিটেল আপনাদের দেখাবো না যে তা নয়, অবশ্যই দেখাবো আপনাদের। তো সেই জন্যই আপনাদের দরকার, বারবার আমি বলে দিচ্ছি যে এই জায়গাগুলো নিজেকে ফিল করতে হবে। না ফিল করলে কিন্তু হবে না, কোনোভাবেই হবে না। কারণ আমরা নিজেরা বুঝে উঠতে পারি না বলে আমাদের অনেক মানুষকে হারিয়েছি, তাই না? শুধু বুঝে উঠতে পারেনি, বারবার আমরা বাড়ির লোকেরা আফসোস করেছি, ইস আর একটু আগে যদি জানতে পারতাম তাহলে মানুষটাকে বাঁচিয়ে রাখতে পারতাম। আপনারা বুঝবেন কি করে? যার অসুখটা হয়েছে সে তো নিজেই বুঝতে পারেনি। সেই জন্যই আপনাদের বারবার বলা যে যদি এরকম ব্রেস্টে পেন হয় নিজের আগে চেক করে দেখে নিন, তারপর ডক্টরের সাথে কনসাল্ট করুন। ঠিক? দেখি, হ্যাঁ বলুন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আমি মধ্যমগ্রাম থেকে বলছি। বলুন। আমার অনেক দিনের কনস্টিপেশন, হ্যাঁ, এবার আপনার কাছে যাবো, আর্থিক দিক দিয়ে আমি অতটা সচ্ছল না, তা কনস্টিপেশনের জন্য মানে আমার আর্থিক দিকটা অত ভালো না। হ্যাঁ, কি করতে হবে? আর্থিক দিক দিয়ে ভালো না তো সরকারি হসপিটালে কেন যাননি? মানে কনসিডার করতে পারবেন কি? আমি শুনলাম 15-20 হাজার টাকার নিচে আপনার বিল হয়। হ্যাঁ, কোথায় এটা? কোথায় পোস্টারটা মেরেছে? কোথায়? আপনার বাড়ির পাশে? 20 হাজার টাকার নিচে। আজব লোক। আপনার বাড়ির সামনে সরকারি হসপিটাল আছে, চলে যান। ঠিক, ওকে। তাহলে আপনাকে স্টপ রাখতে হবে, কেমন? নেক্সট, এমন প্রচুর মহিলা আছে যাদের মা হবার পরে ব্রেস্টে মিল্ক আসছে না, তাদের জন্য মেথি আর মৌরি দুটোকে ভিজিয়ে নিয়ে ভেজানো জলটাকে খাওয়ালেও ব্রেস্টের মিল্ক প্রচুর পরিমাণে বাড়ে। ঠিক? আরেকটা আছে, যে মহিলারা মা হবার পর ভীষণভাবে উইকনেস ফিল করে,
তাদের জন্য গিলয় জুস খেতে পারেন, প্রতিটা দোকানে অ্যাভেলেবেল। এবার টেস্ট করানোর দরকার আছে প্রোল্যাক্টিন। সেটা বিবাহ হোক বা না হোক, এবার এটা এমন একটা হরমোন যেটা বেড়ে গেলে ব্রেনের সঙ্গে কানেক্ট থাকে আমাদের প্রোল্যাক্টিন গ্ল্যান্ড। তো এইটা বেড়ে গেলে বেবি মানে তার বাচ্চা না থাকাকালীনও ব্রেস্ট থেকে মিল্ক আসতে পারে, এটা এমনই একটা হরমোন। তো সুতরাং এটা টেস্ট করা দরকার হয়। 20 নর্মাল হয়, তার থেকে বেশি যদি হয় সেই মহিলার ব্রেস্ট থেকে মিল্ক আসতে থাকবে। যদি 40, 45 বা 50 দেখেন, তো এটা টেস্টের প্রয়োজন আছে। এরকম ছোটখাটো কিছু টেস্ট করার প্রয়োজন হয়। এই প্রোল্যাক্টিন যেটা বলছিলাম ব্রেনের সঙ্গে কানেক্ট। এবার বলে দিই যে আপনি বুঝবেন কি করে যে হ্যাঁ ভেতরে যদি কোনো খারাপ জাতীয় টিউমার হয়ে থাকে। স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্রেস্টের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে, রেডনেস দেখাবে। 2, ওই জায়গাটা লাল র্যাশেস হতে থাকবে, দানা দানা ড্রিপিং হতে থাকবে, ডিম্পলিং টোল খাওয়া জায়গা হয়ে যেতে পারে, নিপলসটা আস্তে আস্তে বসে যেতে পারে এবং ফোলা অংশটা বেশ শক্ত হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে সিমটম। আপনার যদি টিউমার হয়ে গিয়ে থাকে এগুলো আপনি দেখতে পাবেন। বাঁ দিকেরটা নর্মাল ব্রেস্ট, ডান দিকেরটা দেখুন যাদের টিউমার হয়ে গেছে তাদের। সুতরাং এত বড় টিউমার যদি ভেতরে থাকে আপনি হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন। সুতরাং নিজে থেকে বুঝতে পারা যায়। নেক্সট, একটা নয়, যদি একের বেশি সিস্ট থাকে বা নোড থাকে, লাম্প, তাহলে ঠিক এরকম আকার হয়। বাঁ দিকেরটা নর্মাল পিকচার, ডান দিকেরটা টিউমার আছে ভেতরে এবং ইনফেক্টেড যুক্ত, ইনফ্লামেশন আছে। এবার যদি সেটা ক্যান্সার যুক্ত হয় তাহলে আর একটা সিমটম শিখিয়ে দিই যে আপনার ব্রেস্টের নিপিলটা নিচের দিকে ঝুঁকে থাকবে, রিট্রাকশন থাকবে, নিপিলটা স্ট্রেট থাকবে না এবং নিপিলস দিয়ে ডিসচার্জ হতে থাকবে, আঠালো রসের মতো চিট থাকবে তাতে। যদি এরকম দৃশ্য হয় ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। বাড়িতে বসে রোগটাকে আর বাড়াবেন না, ক্যান্সারের দিকে যাবার সিমটম বেশি। ঠিক, তার মানে নিজেরা বুঝতে পারছেন, বুঝতে পারবেন। সোয়েলিং, ফুলে যাবে, গরম থাকবে জায়গাটা, রেডনেস হয়ে যাবে আর আস্তে আস্তে ব্ল্যাকিশ প্যাচেস হতে থাকবে। যদি ওই জায়গাটায় ক্যান্সারের জাতীয় টিউমার হোক অথবা হাই ইনফেকশন জাতীয় টিউমার হয়। ঠিক, তাহলে আশা করি আপনাদের আমার মনে হয় যে আমি ছোট্ট করে বোঝাতে পারলাম যে ব্রেস্টের টিউমার হলে আমরা কি করতে পারি আর কিভাবে সাবধানতা নিতে পারি, তাই না? তো সুতরাং এমনি করে আমাদের কিন্তু নিজেদের আগে কনসিয়াস হতে হবে যে হ্যাঁ আমরা সুস্থ হতে চাইছি কি না। যদি নিজেরাই সুস্থ হতে না চাই তাহলে কি করে হবে? নিশ্চয়ই হবে না। তাই সেই জন্য দেখতে দেখতে সময়সীমা শেষের দিকে, তবু সবার সঙ্গে কথা হলো না, মন খারাপ করার কিছু নেই। পুজোয় সবাইকে ভালো থাকতে হবে। কালকেই দমদমে চেম্বার আছে, দমদমে নাম লিখিয়ে ফেলুন। আর নিচে নাম্বার দেওয়া আছে, যারা কন্ট্যাক্ট করতে চাইছেন, যারা আসতে চাইছেন তাদের জন্য নিচের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আজকের জন্য শুভরাত্রি।